এই নিপা ভাইরাসের কিন্তু প্যান্ডেমিক পোটেনশিয়াল আছে, যে সময়টা ইনকিউবেশন পিরিয়ডে থাকছে, অর্থাৎ তখনও উপসর্গ তৈরির সময় হয়নি, সেই সময়টা থেকেই সে কিন্তু সংক্রমণ ছড়াতে সক্ষম হয়ে যায়। এই ভাইরাসটা কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে যে মানুষদের শরীরে ন্যাচারালি ছিল। বেশ কিছু মানুষ তারা অতিরিক্ত লাভের জন্য, মুনাফার জন্য পরিবেশ ধ্বংস করত। নিপা ভাইরাসের প্রথম কথা হচ্ছে এর কোনো চিকিৎসা নেই, নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। রোগের বিশেষত্ব কি কি, এই রোগের বৈশিষ্ট্য কি কি, এই সমস্ত বিষয়েই আজ আমরা আলোচনা করব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। নিপা ভাইরাস সম্পর্কে আমাদের যা জানা বোঝা আছে সেটা খুব কম দিনে, অর্থাৎ ৯৮-৯৯ সালে প্রথম মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুরের কিছুটা পার্ট, যেহেতু অ্যাডজাসেন্ট, সেখানে বেশ কিছু মানুষ অসুস্থ হলেন। প্রথমে ধরা যাচ্ছিল না, তারপরে এটা ল্যাবরেটরিতে দেখা গেল যে এটা নতুন একটা ভাইরাস। তার নামকরণ কি করা যায় না, যে গ্রামে প্রথমে এটার প্রাদুর্ভাব হয়েছিল সেই গ্রামের নাম অনুযায়ী এটা নিপা নাম হলো। এবং তারপরে হচ্ছে যে অল্প কিছু দেশে, মানে তার কিছুদিন পরেই পশ্চিমবাংলায়, আমি এখন যে এখানে রয়েছি দার্জিলিং জেলায়, এখানেই শিলিগুড়িতে ২০০১ সালে হলো। তার আগে অবশ্য ওই বছরেই বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশ, তারপরে এই শিলিগুড়ি। এই শিলিগুড়ি হচ্ছে ভারতবর্ষের প্রথম নিপা মহামারী হলো, নিপা সংক্রমণ ধরা পড়লো। এবং বুঝতেই পারছেন যে মাত্র ২৫-২৬ বছরের হচ্ছে যে ভাই এই নিপা সংক্রমণের ইতিহাস, এতে সবটা যে জানা বোঝা যাচ্ছে তা নয়। তবু এখনো অব্দি যা আমাদের বিজ্ঞান যা যতটুকু জানতে পেরেছে, তার মধ্যে এটা দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এই হসপিটাল সেটাতেই ছড়ায় বেশি। শিলিগুড়ির কথা যদি আমি বলি ২০০১ সালে, সেখানেও কিন্তু একটি প্রাইভেট নার্সিং হোম, সেখানে একজন রোগীর থেকে বাকি অন্যদের ছড়ায় এবং আক্রান্ত ছিল অনেক বেশি সংখ্যক, এবং তাদের ৭৫% ছিলেন কোনো না কোনোভাবে চিকিৎসা কর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, তারা এফেক্টেড হয়েছিলেন। এবং হচ্ছে যে এখনো অব্দি ওদের সোর্স জানা যায়নি। বারাসতে যে ২ জন নার্স ভর্তি রয়েছেন, তাদের হচ্ছে যে সোর্স জানা যায়নি। তার কারণ যখন তাদের নিপা সন্দেহ করা হয়েছে ততদিনে তারা আনকনসিয়াস, কথা বলবার মতো অবস্থায় নেই। ফলে তারা যতটা বলতে পারতেন ইতিহাস, কোথায় গেছিলেন, কি খেয়েছিলেন, কার সাথে মিশেছেন, সেটা হলে একটা ধারণা করা যেত। সেটা যেহেতু করা যায়নি, ফলে উৎসটা বোঝা যাচ্ছে না সংক্রমণটা কি করে ওদের শরীরে এলো। কিন্তু ক্লোজ সেটআপ এরকম যখন হয় একটা হাসপাতাল, সেখানে আর ১ম দিকে যখন ভর্তি ছিল তখন তো কেউ বুঝতে পারেনি যে এরকম একটা আ মারাত্মক সংক্রমণ হতে পারে। ফলে যথোপযুক্ত যে সুরক্ষা ব্যবস্থা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, গিয়ারস গুলো যেগুলো, সেগুলো সবাই হয়তো পড়েনি। ফলে হচ্ছে যে সংক্রমণ বাকিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। বেশ কয়েকজন সাসপেক্ট হয়েছে, তার মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সিম্পটমস দেখা দিয়েছে, তাদেরকে ভর্তি করা হয়েছে এবং প্রায় প্রতিদিনই কিছু টেস্ট জন্য স্যাম্পল কিছু পাঠানো হচ্ছে কল্যাণী এইমসে। যদিও ওই ২ জন বাদে এখনো পর্যন্ত আর কোনো পজিটিভ রিপোর্ট আসেনি। তবে এটা টু আর্লি। পজিটিভ রিপোর্ট আসেনি মানে আজ এই হচ্ছে ওদের আর পজিটিভ হতে পারে না তা নয়। ভবিষ্যতে আবার সম্ভব। ভবিষ্যতে মানে আমি বলছি যে আগামী ৭ দিন, ১৫ দিন বা ২০ দিন বা ১ মাস বাদেও হতে পারে। তার কারণ এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিপা ভাইরাসের যে ইনকিউবেশন পিরিয়ড, যেকোনো জীবাণু আমাদের শরীরে ঢোকার পরে উপসর্গ প্রথম শুরু হবার দিন পর্যন্ত যে গ্যাপটা, সেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। নিপার ক্ষেত্রে এটা যেমন আমরা কোথাও, কোথাও ৪ দিনও দেখেছি, আবার কোথাও ৪৫ দিনও দেখেছি। রেকর্ডে আছে। ফলে হচ্ছে যে এই ৪ থেকে ৪৫ দিন মানে মোটামুটি ধরে নেওয়া যায় যে ২ সপ্তাহ বা ৪ সপ্তাহ পরেও দেখা দিতে পারে। ফলে হচ্ছে যে এদের যাদের সিম্পটম রয়েছে তাদের হচ্ছে আবারও হয়তো পরে পরীক্ষা করাবে স্বাস্থ্য দপ্তর। তখন যে পজিটিভ বেরোবে না তার কোনো গ্যারান্টি নেই। যে আমাদের বেশ কিছু দেশ থেকে, এমনকি ভারতবর্ষের কেরল থেকেও অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ হচ্ছে উপসর্গবিহীন সংক্রমণ, এরকম কিছু রিপোর্টেড আছে। ফলে হচ্ছে নিপা ভাইরাস পাওয়া গেছে তাদের শরীরে, কিন্তু হচ্ছে যে তাদের কোনো সিম্পটম হয়নি, এরকম দেখা গেছে। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, যে আমরা যেকোনো সংক্রমণের ক্ষেত্রে একটা বলি পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, অর্থাৎ হচ্ছে কতক্ষণ সেই রোগী সংক্রামক থাকবে, কবে থেকে সংক্রমণ ছড়াতে শুরু করবে, কতদিন অবধি সংক্রমণ ছড়াতে পারে। নিপার ক্ষেত্রে এইটা হচ্ছে যে তার উপসর্গ শুরু হবার আগেই, যে সময়টা ইনকিউবেশন পিরিয়ডে থাকছে, অর্থাৎ তখনও উপসর্গ তৈরির সময় হয়নি, সেই সময়টা থেকেই সে কিন্তু সংক্রমণ ছড়াতে সক্ষম হয়ে যায়। এবং যতদিন পর্যন্ত সে ভাইরাস শেড করতে থাকে, ভাইরাস শেডিং,
হতে থাকে ততদিন আপনি হচ্ছে পিরিয়ড অফ কমিউনিকেশন। ফলে যখন হচ্ছে যে আমরা কোনো কারোর উপসর্গ দেখছি, তার আগেই সে ছড়াতে শুরু করে দিচ্ছে। এক্ষেত্রে তাহলে কি করা যায়? আমরা কি স্ক্রিনিং করবো সব মানুষকে? না। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে যেহেতু নিপা ভাইরাস খুবই কম লোকের হয়, এখনো পর্যন্ত পশ্চিমবাংলার 10.5 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 2 জনের দেখা গেছে। তাহলে 10.5 কোটি লোককে স্ক্রিনিং করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা করি হাই রিস্ক যাদের তার। কারা হাই রিস্ক? ওই যে 2 জন রোগী, তাদের যারা ঘনিষ্ঠ সংস্পর্শে এসছে, তাদের দেহরসের সঙ্গে সংস্পর্শে আসার সম্ভাবনা যাদের দেখা গেছে। কবে? না হচ্ছে ওদের যেদিন থেকে উপসর্গ শুরু হয়েছে তার অন্তত 3 সপ্তাহ আগে থেকে। তাহলে এই যে কন্ট্যাক্ট ট্রেসিং, এইটা যত ভালোভাবে করতে পারবো এবং এই কন্ট্যাক্ট যখনই চিহ্নিত হয়ে যাবে, ওদের ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখবো। যখনই তাদের সিমটম দেখা দেবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখবো, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। আর হচ্ছে তাদের পরীক্ষা করব, যদি পজিটিভ হয় তো সঙ্গে সঙ্গে তাদেরকে ভর্তি করে চিকিৎসা শুরু করব এবং তাদের আবার যারা কন্ট্যাক্ট তাদেরকে চিহ্নিত করব। এখন এইটার ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে যে ধরুন এই বারাসতের যে 2 জন নার্স, মেল এবং ফিমেল নার্স, তাদের বাড়ির লোকজন, তাদের বন্ধু বান্ধব ইত্যাদি থেকে জেনে নিয়ে একটা তাদের ট্রাভেল রুট ম্যাপ সরকারের প্রকাশ করা দরকার, যেটা কেরলে করা হয়, যেটা অন্যান্য দেশেও করা হয়, যে আক্রান্ত রোগী তার আক্রান্ত হবার আগের 3 সপ্তাহে কোথায় কোথায় গেছিলেন, কোন সময় কতক্ষণ কাটিয়েছেন, এইটা হচ্ছে যে প্রকাশ করা হয়। তার প্রাইমারি কন্ট্যাক্ট হচ্ছে যারা রোগীর সরাসরি ঘনিষ্ঠ সংস্পর্শে এসছেন, তারা হচ্ছেন প্রাইমারি কন্ট্যাক্ট। এবং এই কন্ট্যাক্টদের আবার যারা ঘনিষ্ঠ সংস্পর্শে এসছেন, যারা রোগীর সরাসরি কন্ট্যাক্টে আসেনি কিন্তু রোগীর ক্লোজ কন্ট্যাক্ট যারা, তাদের সংস্পর্শে এসছেন, তারা হচ্ছেন সেকেন্ডারি কন্ট্যাক্ট। ফলে এই প্রাইমারি কন্ট্যাক্ট এবং সেকেন্ডারি কন্ট্যাক্টের যত দ্রুত তৎপরতার সঙ্গে চিহ্নিত করে কোয়ারেন্টাইন করা যাবে, স্ট্রিক্ট কোয়ারেন্টাইন 21 দিনের জন্য, এবং হচ্ছে তার মধ্যে যদি তাদের সিমটম দেখা দেয় তাদের পরীক্ষা করা ইত্যাদি, চিকিৎসা শুরু করে, এটা যত ভালোভাবে করতে পারবে একটা হচ্ছে যে সরকার বা স্বাস্থ্য দপ্তর, তত ভালোভাবে তত দ্রুত হচ্ছে যে এই মহামারী নিয়ন্ত্রণ করা যাবে। এবং আমি একটা উদাহরণ দিই যে কেরলে ধরুন হচ্ছে ছোট্ট একটা রাজ্য আমাদের দক্ষিণে, তারা 2018 সালে প্রথম তাদের নিপা ভাইরাসের হচ্ছে যে সেখানে মহামারী, আর 2025 সালে তাদের 9 নম্বর মহামারীটা, মানে 2018 থেকে 25, এই 7 বছরের মধ্যে নটা হচ্ছে মহামারী হয়েছে। এই 9 নম্বর যে মহামারীতে 2025 সালে যেটা হয়েছে, সেখানে 4 জন মাত্র আক্রান্ত হয়েছিল। এই 4 জনের জন্য কেরলের সরকার স্বাস্থ্য দপ্তর তারা 723 জন কন্ট্যাক্ট, প্রাইমারি এবং সেকেন্ডারি কন্ট্যাক্টকে চিহ্নিত করেছিল, তাদের কোয়ারেন্টাইন করেছিল প্রত্যেককে 21 দিনের জন্য। ফলে তারা হচ্ছে যে এই 4 জনের বেশি আর কেস বাড়তে দেয়। এই ভাইরাসটা কিন্তু 1998 সালে জন্ম নেয়, দীর্ঘদিন ধরে ছিল। আমরা মানুষ সহ প্রত্যেকটা প্রাণীর শরীরে বেশ কিছু ভাইরাস ব্যাকটেরিয়া তারা থাকে, তাদের কোনো ক্ষতি করে না। আমাদের শরীরেও থাকে, আমাদের মুখে, নাকে, আমাদের পেটের ভিতরে, আমাদের যে যৌনাঙ্গে বলুন, হচ্ছে মানে জেনিটরি ইউরিনারি ট্র্যাক্ট, সেখানে বেশ কিছু হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, বসবাস করে, আমাদের ক্ষতি করে না। যখন আমাদের ইমিউনিটি কমে যায় তখন হয়তো কিছু তার মধ্যে জীবাণু, তারা সুযোগ সন্ধানী যে বলা হয় যাদের, তারা কিছু ইনফেকশন করলো, সেটা হতে পারে, কিন্তু সাধারণভাবে তারা কোনো ক্ষতি করে না। তেমনি এই ভাইরাসটা কিন্তু দীর্ঘদিন ধরেই বাদুড়ের, ঝোলা বাদুড় যেটাকে আমরা টেরোপাস প্রজাতির, যেটা ফল খেকো বা ফলাহারি বাদুড় বলি, এই হচ্ছে যে বাদুড়দের শরীরে ন্যাচারালি ছিল। এখন এরা মানুষের শরীরে আসার কথা ছিল, কিন্তু মানুষের নিজের দোষেই তারা হচ্ছে যে আমাদের এতে এসছে। তার কারণ আমরা মানুষ, মনুষ্য জাতি, এখন যেটা হচ্ছে বেশ কিছু মানুষ তারা অতিরিক্ত লাভের জন্য, মুনাফার জন্য পরিবেশ ধ্বংস করছে। কিভাবে? না হচ্ছে এক তো দেখছেন ক্লাইমেট চেঞ্জ, এই যে বায়ো ফুয়েল যেগুলো, মানে জৈব জ্বালানি, সেটার একটা বিষয় আছে। আর তার সাথে হচ্ছে যে মুনাফার জন্য বন বাদার জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে হচ্ছে উন্নয়নের নামে ইট কাঠ পাথরের হচ্ছে যে উন্নয়ন হচ্ছে। ফলে হচ্ছে আমাদের ডুয়ার্সে দেখবেন জঙ্গল কেটে সেখানে ফ্লাইওভার বানাচ্ছে, রিসর্ট বানাচ্ছে। ফলে হচ্ছে যে বারবার আমরা উত্তরাখণ্ডে দেখেছি, অন্য বিভিন্ন জায়গায় দেখেছি যে নানা প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে পরিবেশের উপরে যদি আমরা মানুষ খোদগাড়ি করে। তেমনি হচ্ছে যে প্রাণীগুলো যেটা হচ্ছে, এই প্রাণী এরা হচ্ছে বনে জঙ্গলেই থাকতো এবং হচ্ছে বাদুড়
বনের যে উঁচু গাছগুলোতে যে ফল ছিল সেগুলো খেয়েই তারা বাঁচত বিবর্তনের ধারায়। কিন্তু বন জঙ্গল যখন আমরা সাফ করে দিলাম এবং বন জঙ্গলের ভিতরেও যে কটা ফলের গাছ আছে সেগুলোও যখন মানুষ তার ব্যবসায়িক স্বার্থে পেরে খেতে শুরু করলো, তখন এরা যাবে কোথায়? এদের মধ্যে একটা ফুড স্ট্রেস তৈরি হলো, খাবার পাচ্ছে না। তখন এরা মানুষ জনবসতি এলাকায় যেসব গাছ এগুলো আছে, উঁচু গাছ, তাল গাছ, খেজুর গাছ বা আরো কোনো বড় বৃক্ষ জাতীয় ফলের গাছ, সেগুলোতে গিয়ে তারা বাসা বাঁধতে শুরু করলো এবং তারা ওই ফল খেতে শুরু করলো। যে কোনো একটা সময় যেহেতু ফুড স্ট্রেসে আছে, ফুড স্ট্রেস হলেই ওদের এই ভাইরাস শেডিংটা বেড়ে ওদের ইউরিনে এই ভাইরাসটা বেরোয়, এটাকে স্পিল ওভার। এই ভাইরাস স্পিল ওভার মানে কিছুটা ছলকে পড়লো। এই ছলকে পড়লো যে এই স্পিল ওভারটা যত ফুড স্ট্রেসে থাকে তত বেশি হয়। এবং কোনো একজন মানুষের মালয়েশিয়াতে যেটা হয়েছিল, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কিন্তু দেখা গেছে যে আমাদের মালয়েশিয়াতে সরাসরি মানুষে আসেনি, বাদুড়ের থেকে গেছিল শুকরে, এবং শুকরের ইন্টারমিডিয়েট হোস্ট, তার থেকে এসেছিল মানুষে। ফলে যে কোনোভাবে ফলে গেছে, সেই ফল শুকর খেয়েছে, সেই শুকরের কাছাকাছি আবার মানুষ এসছে, তাদের কোন ড্রপলেট সেখান থেকে কোনো মানুষ, একজন মানুষের ইনফেকশন হয়েছে, তারপর ম্যান টু ম্যান ইনফেক্ট ট্রান্সমিশন হয়েছে। এই নিপা ভাইরাসের এখনো পর্যন্ত দুটো লিনিয়েজ আছে। একটাকে আমরা বলি নিপা ভাইরাস মালয়েশিয়ান লিনিয়েজ, একটাকে বলি নিপা ভাইরাস বাংলাদেশি লিনিয়েজ। এই বাংলাদেশি লিনিয়েজটা দেখা গেছে যে সরাসরি বাদুড় থেকে মানুষে আসে, কোনো ইন্টারমিডিয়েট হোস্ট লাগে না মালয়েশিয়ার। এবং বাদুড় কি করছে, যে কোনো ফল ঠুকরে খাচ্ছে, তার উপরে হয়তো একটু তার লালারস লেগে থাকলো, বা যে ধরুন ওই খেজুর গাছে ইয়ে করছে, রস করছে, সেখানে বাদুড়ের ইউরিন পড়লো বা লালারস পড়লো, কিছু একটা হলো, ফলে ভাইরাসটা থেকে গেল। এইবার কোনো মানুষ যখন টাটকা ওই খেজুরের রসটা খাচ্ছে, বা ওই ফলটা বাদুড়ে ঠোকরানো যে ফলটা, সেটা যে না ধুয়ে ছাল না ছাড়িয়ে সরাসরি খেয়ে নিচ্ছে, তখন যে মানুষের ইনফেকশনটা হচ্ছে। আর এক্ষেত্রে একজন মানুষ আক্রান্ত হলে একজন মানুষ থেকে অন্য মানুষের যে সংক্রমণটা ছড়ায়। অনেক রোগ আছে ভাইরাল ডিজিজ, যেমন ধরুন জাপানি এনকেফেলাইটিস আমাদের এদিকে খুব হয়, মশাবাহিত একটা রোগ। কিন্তু সেটাও শুকর থেকে হয়, মানে শুকর অ্যাম্প্লিফায়ার হোস্ট হিসেবে কাজ করে। কিন্তু সেখানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না, কারণ এই ভাইরাসের ক্ষেত্রে মানুষ ডেড এন্ড হোস্ট হিসেবে কাজ করে। জাপানি এনকেফেলাইটিস আমার শরীরে ঢুকলো, আমি হয় মরবো বা বেঁচে থাকবো, কিন্তু যে আমার শরীর থেকে আর কোনো মানুষের যাবে। কিন্তু এই নিপার ক্ষেত্রে তা হয় না, নিপার ক্ষেত্রে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়। এবং হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন যেহেতু হয়, এই জন্যই একবার যে বাদুড় থেকে মানুষের শরীরে স্পিসিস বেরিয়ার জাম্প করে গেছে, ভেদ করে এসে গেছে, ফলে যে এখন এটা মানুষের মধ্যে ছড়াতেই থাকতে পারে। শুধু এই বেরিয়ারটা একবার ভেঙে গেলে আর থাকে না। এবং গত ৩-৪ দশকে আমরা যে সময়টাকে লিবারেল ইকোনমির সময় বলি, যে সময়টাতে সবকিছু মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বন, বাদার, প্রাকৃতিক সম্পদ সবকিছুকে মুনাফার জন্য ব্যবহার করা হচ্ছে, কোভিড এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা যে কোভিডও কিন্তু প্রাণী দেহ থেকেই ভাইরাসটা একটা মানুষে এসছে, চীনের ওই ইউহানে, যেটা হুবেই প্রদেশের যে রাজধানী, ইউহানের যে ফুড মার্কেট, সেখান থেকে কোনোভাবে এসছে, তারপরে এত মানুষের, সারা পৃথিবীতে এত মানুষের হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট যত বাড়ছে, প্রক্সিমিটি যত বাড়ছে, কনফ্লিক্ট তত বাড়ছে, তত যে এই স্পিসিস জাম্পটা যে বেশি করে দেখা যাচ্ছে, স্পিসিস বেরিয়ার ভেঙে যাচ্ছে। এবং স্পিসিস বেরিয়ার যেহেতু ভেঙে যাচ্ছে, সেই জন্য যে আগে যে রোগ হতো না মানুষের, শুধুমাত্র প্রাণীদেরই যে ভাইরাস থাকতো, সেই ভাইরাস এখন মানুষের শরীরে রোগ তৈরি করছে, সে মহামারী তৈরি করছে, অতিমারি তৈরি করছে, অর্থাৎ প্যান্ডেমিক তৈরি করছে। এবং এই নিপা ভাইরাসের কিন্তু প্যান্ডেমিক পোটেনশিয়াল আছে। আমরা কোভিড এর সময় যেটা বলতাম যে 15 মিনিট একই ঘরে যে 3 ফুট ডিস্টেন্স এর মধ্যে 10 মিনিট 15 মিনিট থাকলেই সেটাকে ক্লোজ কন্ট্যাক্ট বলতাম, এক্ষেত্রে সেটা বলা হচ্ছে না। এক্ষেত্রে আমরা বলছি যে ঘনিষ্ঠ ভাবে যে তার হোমাইট, অর্থাৎ সে হাঁচি কাশি দিল, সেই হাতে একটা জিনিসে ধরুন সুইচ বোর্ডে বা দরজার হাতলে হাত দিল, তারপর সেইটাতে আরেকজন হাত দিল, সে সেই হাত না ধুয়ে নিজের নাকে মুখে চোখে দিল, এই হোমাইট বর্ন হতে পারে। অথবা ডিরেক্ট ড্রপলেট ইনফেকশন, সেটা মানে ট্রান্সমিশন, সেটা দিয়ে হতে পারে। নিপা ভাইরাসের প্রথম কথা এর কোনো চিকিৎসা নেই, নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যা উপসর্গ সেই মতো করে, কারোর যদি শ্বাসকষ্ট হয় তাকে অক্সিজেন দিতে হবে, বেশি শ্বাসকষ্ট হলে ওই ভেন্টিলেশনে দিতে হবে, কারোর যদি বমি হয় বমির ওষুধ দিতে হবে, জ্বর এলে জ্বরের ওষুধ দিতে হবে, এরকম উপসর্গ ভিত্তিক চিকিৎসা। এর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল কাজ করে না। দু একটা
রিভিভার্ডিন বা ইত্যাদি ট্রায়াল দেওয়া হয়, যেটা এই দুটো পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে যে তাতে খুব একটা কাজ দেয় বলে কোনো প্রমাণ আমরা এখনো অব্দি পাইনি। নিপার প্রতিরোধ সাধারণ মানুষের জন্য বলা, যে যারা শিউলি আছেন অর্থাৎ যারা এই খেজুর রস-টস পারেন তাদেরকে ভালো করে সচেতন করা, যে ওটাকে ভালো করে ঢেকে রাখতে হবে। পাত্রটাকে খোলা রেখে দেওয়া যাবে না। একটুখানি ফুটো করে কোন রকমে ওই রসটা যাতে আসে সেইটা ব্যবস্থা করতে হবে। ২য় কথা, কাঁচা খাওয়া যাবে না। হচ্ছে যে ওটাকে ফুটিয়ে জাল দিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করে তবে খেতে হবে। তারিখ এই মুহূর্তে ওটা থেকে বানানো যাবে না। আর হচ্ছে যে যারা শিউলি তারা ওই হ্যান্ড ওয়াশ বারবার করে ওটা যারা পেরে আনছে, তারপরে ভালো করে হাত সাবান দিয়ে কচলে না ধুয়ে সে নিজের নাকে চোখে মুখে হাত দেবে না। এইটা হচ্ছে শিউলিদের জন্য। সাধারণ মানুষকেও তাই বলা, টাটকা হচ্ছে যে রস, খেজুরের রস এবং হচ্ছে যে ফল, সেটা বিশেষ করে পাখিতে ঠোকরানো যদি মনে হয় দেখে বোঝা যায়, তাহলে সেটাকে হচ্ছে যে পরিহার করবে। যদি হচ্ছে যে ইনট্যাক্ট থাকে তাহলেও হচ্ছে যে সেটাকে ভালো করে ১ দিন ২ দিন রেখে ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে বা ছাল ছাড়িয়ে খাবে। এগুলো গেল সাধারণ মানুষের জন্য। আর ৩ নম্বর হচ্ছে সরকারের যেটা দায়িত্ব, সেটা হচ্ছে যে অতি দ্রুত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যে ২ জন চিহ্নিত রোগী হয়েছে তাদের সমস্ত রকমের মানে সবগুলো প্রাইমারি কনট্যাক্ট এবং সেকেন্ডারি কনট্যাক্ট, তাদের উপসর্গ শুরু হবার আগের ৩ সপ্তাহের মধ্যে হচ্ছে যে তাদের ট্রাভেল রুট ম্যাপ প্রকাশ করা, তাদের সমস্ত ডিরেক্ট এবং মানে ইনডিরেক্ট অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কনট্যাক্ট কে চিহ্নিত করা, তাদের ২১ দিন স্ট্রিক্ট কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সেখানে যেন কোথাও কোনো ঢিলেমি দেখা না যায়। আর হচ্ছে যে এই যতটা সম্ভব সেলফ রিপোর্টিং হচ্ছে যে সেটাকে প্রমোট করবার জন্য তাদের ট্রাভেল রুট ম্যাপ প্রকাশ করা। সারা পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, তাতে প্রমাণিত যে যেকোনো মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই যে মানুষকে অংশীদার করা, রিস্ক কমিউনিকেশন করা এবং হচ্ছে যে ইনফরমেশন অ্যাসিমেট্রি সেটাকে না রাখা, মানে নিয়মিত তথ্যের আদান-প্রদান করা, এইটা হচ্ছে যে সহায়ক হয়। এটাতে সুফল দেয়। তাড়াতাড়ি মহামারী নিয়ন্ত্রণ করা যায়। ফলে হচ্ছে আমাদের সরকার কোভিড বা ডেঙ্গুর সময় যেরকম তথ্য গোপন আ করে, সেরকম নিপার ক্ষেত্রে করবে না আশা করব। তাহলেই হচ্ছে যে দ্রুত মানি নিয়ন্ত্রণ করা যাবে।